শিক্ষাক্ষেত্রে কড়াকড়ি বেশি পছন্দ করি না। শিক্ষাক্ষেত্রে বেশি কড়াকড়ি ক্ষেত্রে নয়, কারণ এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের হাইয়ার ফাংশন থেকে আসছে। এই কড়াকড়িটা কোথায় থাকে? এটা মিলিটারি ইউনিটে, পুলিশ ইউনিটে। এই তুমি ঠিক সময় জয়েন করনি, কারণ সেখানে তার জয়েন করার খুব দরকার, কারণ সে জয়েন না করলে পরে একটা দুষ্কর্ম ঘটে যেতে পারে, একটা কুখ্যাত ক্রিমিনাল সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তোমার জন্য ধরা গেল না, সিসিটিভিতে দেখা যাচ্ছে তোমার ওখানে ডিউটি ছিল, ওই সময় ক্রিমিনালটা পাস করেছে, ওই গাড়িটা তুমি ধরনি করো না। কিন্তু শিক্ষাক্ষেত্রে এই জিনিসটা নেই। এটা হচ্ছে হাইয়ার ফাংশনের ব্যাপার। এখানে যতটা সম্ভব শেখা যায়, এবং সেখানে আমরা সবাই লিমিটেড। তোমার আমার জ্ঞান খুব মানে পার্থক্য খুবই কম, কাজেই এটা আমাদের বলে যেন ফেসিলিটেটার। আমি তোমাকে যতটা সম্ভব একটা আইডিয়া দিয়ে দিলাম, তারপর ইউ ক্যান ডেভেলপ ইয়োরসেলফ। তোমার লেকচার ক্লাসে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দেখবে আমি যেটা বলেছি হয়তো অনেক কিছু বইয়ে নেই। তার মানে কি? তার মানে কি সেটা জানার দরকার নেই তা নয়, সেটা জানার দরকার আছে, যা স্পেশাল ইন্টারেস্ট আছে সেখানে। সেই জন্য সেখানে এখানে এইসব বেশি কড়াকড়ি চলে না। এখানে দেখো লাইব্রেরিতে লেখা থাকে, দেখ সাইলেন্স, সাইলেন্স লেখা থাকে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স না, সাইলেন্স। কেউ এসে 15 মিনিটও পড়তে পারে, কেউ এসে 1 ঘন্টাও পড়তে পারে, কেউ একটা 5 ঘন্টাও পড়তে পারে। সেখানে লেখা থাকে সাইলেন্স, আর কিছু লেখা থাকে না। সেই জন্য সিস্টেমটা কি, ওখান থেকে ঢুকবে, ওখানে বসবে, বসে কিছুটা পরিমাণ শুনবে, শুনলেই কিছু শিখতে পারবে। আর গ্রামাটারের প্রচুর ক্ষমতা, আমাদের প্রচুর ক্ষমতা, কাজে সেটার কোনো শেষ নেই। সেই জন্য এখানে ওই সমস্ত আমার কাছে অন্তত এই সমস্ত কোনো কড়াকড়ি কিছু নেই। এখন আমাদের হচ্ছে WBC কাউন্ট, RBC কাউন্ট হয়ে গেছে, এবং এখানে যে যন্ত্রটা আছে এখানে, সেখানে আছে হিমোসাইটোমিটার। এটা একটা অ্যাপারেটাস, এবং এখানে তুমি খুলে নেবে, তোমাদের এখানে যেমন এটা সম্বন্ধে সবার জানা আছে, এটা হচ্ছে নুবায়ার, হ্যাঁ নুবায়ার কাউন্টিং চেম্বার। কেউ বলে নবার, কেউ বলে নুবার, সবটাই গ্রহণযোগ্য। বিদেশিদের নাম কে কিভাবে উচ্চারণ করলো কি যায়, সেজন্য এটা হচ্ছে কাউন্টিং চেম্বার। এবং এখানের সঙ্গে যে RBC WBC দুটো কাউন্ট করা যায়। তুমি যদি টেক্সটগুলো, প্র্যাকটিক্যাল বইগুলো যদি লাইব্রেরিতে তুমি দেখো, হ্যাঁ, রানাডে বা অন্যান্য অথরের যে বই আছে, সেখানে দেখবে যে এটা ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে এসছে। আগে একরকম ছিল, ওই জন্য আমরা যারা পুরনো ইনস্টিটিউশনে কাজ করেছি, সেখানে ওদের লাইব্রেরি, ওদের ইসের মধ্যে ছিল এরকম ধরনের, সেখানে তাদের ভিন্ন ভিন্ন নামও ছিল। এটা হচ্ছে ইমপ্রুভ নুবায়ার চেম্বার, এবং এটা যত দিন যাচ্ছে তত মানুষের এক্সপিরিয়েন্স বাড়ছে, জ্ঞান বাড়ছে, কাজটা সুবিধার জন্য সেরকম হচ্ছে। এখন এখানে তোমাদের নিশ্চয়ই দেখেছো, এখানে তোমাদের মাঝখানে এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, মাঝখানে একটা গ্রুপ দিয়ে সেপারেট আছে, আর দুপাশে আরো দুটো গ্রুপ আছে। আর দুপাশে যে ল্যাটারাল প্ল্যাটফর্ম, সেটা 1/10 মিলিমিটার হাইট বেশি আছে। তার উদ্দেশ্য কি? যেই আমি কভার স্লিপটা দেবো, তার নিচে হাইটটা 1/10 হবে মিলিমিটার। আর এখানে যে এই দুটো যে প্ল্যাটফর্ম আছে, যেটা কাউন্টিং এরিয়া, মানে কাউন্টিং গ্রিড বলতে পারো, এবং সেখানে তোমরা নিশ্চয়ই সব দেখেও নিয়েছো, তোমাদের দেখিয়েও দিয়েছে, এবং তোমাদের LCD প্রজেক্টর দিয়েও দেখিয়ে দিয়েছে যে এখানে 3 মিলিমিটার স্কোয়ার দু সাইডে আছে, এবং সেটাকে ভাগ করা হয়েছে। তার মানে 3 মিলিমিটার হচ্ছে 9 মিলিমিটার স্কোয়ার, 9টা 1 মিলিমিটার স্কোয়ার ঘর থাকবে। সেন্ট্রাল পার্টটা হচ্ছে তোমার RBC কাউন্টের জন্য, সেখানে 25টা ঘর করা হয়েছে, প্রত্যেকটাতে 16টা করে আবার ভাগ করা হয়েছে, যাতে গণনার সুবিধা হয়। এবং আমার যে এই যে ডিস্ট্রিবিউশন হয়, সেটা তো হোমোজেনাস নয়, হেটারোজেনাস, কারণ সাসপেনশন। এর জন্য RBCর ক্ষেত্রে তোমাদের এটা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে কেন এরকমভাবে নেওয়া হয়। আমি তো ইচ্ছা করলে তুমি কলাম হিসাবে নিতে পারতে, রো হিসেবে 5টা নিতে পারতে, সেটা নেওয়া হয় না। স্ক্যাটার্ড ওয়েতে কেন নেওয়া হয়? কারণ ডিস্ট্রিবিউশনটা তো এখানে হোমোজেনাস সলিউশন নয়, সাসপেনশন। সেই জন্য তাতে যত আমি এরকমভাবে নেব, এটা হচ্ছে স্যাম্পলিং। এটা দেখবে কমিউনিটি মেডিসিন স্ট্যাটিস্টিক্সে ওরা স্যাম্পলিং বা এগুলো সম্বন্ধে অনেক ডিটেল আলোচনা আছে, কিছু কিছু তো আমাদের কাজে লাগবে। কাজে সেক্ষেত্রে এর জন্য আমরা স্যাম্পলিং ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিচ্ছি, 4টে কর্নার স্কোয়ার, মাঝখানে স্কোয়ারটা, তারপরে সেটা আমরা সেভাবে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। এবং ওটার জন্য যেহেতু RBC মিলিয়নসে রয়েছে, সেজন্য ডাইলুশন বেশি দরকার, সেই জন্য RBC পিপেট সেরকম, তার বাল্বটা সাইজটা বেশি হবে, এবং তার ভিতরে একটা রেড বিট থাকবে, আর ডাইলুশন ফ্যাক্টরটা অন্তত তোমার 101 এরকম থাকবে, মাঝখানে থাকবে 100। কারণ ক্যাপিলারি যেখানে থাকছে, যতই তুমি নড়াচড়া করো না কেন,
ওই ক্যাপিলারির মধ্যে চট করে যাবে না। কি করে যাবে? সেটা তো ফিল্ড আপ হয়ে রয়েছে, ক্যাপিলারির মধ্যে কখনো যাবে না। সেই জন্য 101 আর 1 মধ্যে তোমার ওই ভলিউমের মধ্যেই তোমার যা কিছু তোমার ডাইলিউশন হবে। এবং এই কারণে তোমার চেষ্টা করতে হবে যেন ব্লাডটা যখন সাক করছি তার ভিতরে কোনো বাবল যেন না থাকে। আবার 0.5 থেকে যদি বেশি হয় সেটা তো রিপোর্টটা নর্মাল থেকে বেশি হবে, কারণ তুমি তো হিসাব করছো ওইটা ধরে, তুমি তো উপরেটা ধরে হিসাব করছো না। আবার তো টানতে গিয়ে যদি আবার উপরে চলে যায় তাহলে পরে কি, সেখানে মিশ্রণটা চলে যাচ্ছে, সেই মিশ্রণের মধ্যে আর বেশি ছিল সেটা তো লস্ট হয়, সেটা তো মিশ্রণে অংশ নিচ্ছে না। 101-এর উপরে যদি চলে যায় সেই জন্য সেখানে নর্মাল কাউন্ট থেকে কম হবে। সেই জন্য তোমাকে প্রিকশন নিতে হবে যাতে কোনো এয়ার বাবল না থাকে, বাল্বটা পুরোপুরি ভর্তি হয় এবং 1 অবধি যায়। তারপরে তুমি যতই ওটাকে নাড়ানো করানো, ওই ডাইলুশনটা ওর মধ্যেই হচ্ছে। এবং এখানে ভলিউমটা এইভাবে করা আছে, স্টেমের যে তার থেকে 100 গুণ ভলিউম হবে, সেইভাবে তোমার এটা আরবিসি কাউন্টের যে ডাইলুশনটা বেশি দরকার। আর এখানে আমরা হচ্ছে এগুলো তোমাদের করা আছে। এইবার তোমরা এই যে এটা হচ্ছে আরবিসি পিপেট, ডাব্লিউবিসি পিপেট দেখলেই বোঝা যায় দূর থেকে, কিন্তু অনেক সময় কনফিউশন হতে পারে এবং দূর থেকে অনেক সময় চট করে পাওয়ার জন্য এখানে রেড বিট দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে আরবিসি আর এটা হচ্ছে ডাব্লিউবিসি। এবং ডাব্লিউবিসি থাউজেন্ডসে থাকছে। তুমি যদি মনে করো আরবিসির নর্মাল কাউন্ট হচ্ছে 4 to 11,000 পার কিউবিক মিলিমিটার ইন হেলথ, তাহলে পরে তুমি যদি 10,000ও ধরো ডিভাইডেড বাই 5 মিলিয়ন 10 to the power 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 to the power 6, তাহলে পরে কি হবে 1/500 হয়ে যাচ্ছে। মানে 500টা আরবিসির জায়গায় একটা করে ডাব্লিউবিসি পাওয়া যাচ্ছে। কাজে এর অত ডাইলুশনের আমার প্রয়োজন নেই, সেই জন্য বাল্বটাও ছোট রয়েছে। এর 10 গুণ ডাইলিউশন হলেই যথেষ্ট, মানে ডাইলুশন হলেই যথেষ্ট। কাজে এখানে দেখবে 0.5 আরও দাগ রয়েছে, এখানে 1 আর এখানে 11 আছে, আর এর ভিতরে হোয়াইট বিড আছে, চট করে বোঝা যায়। এবং তার ফলে হোয়াইট বিটটার কাজটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটাকে চিনতে পারা, আর প্রথম কাজটা বলছে মিক্সিংয়ের জন্য। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এটা অ্যাবসলিউটলি ড্রাই আছে কিনা সেটা বোঝার জন্য। অ্যাবসলিউটলি ড্রাই থাকা দরকার। এই যে পিপেট অ্যাবসলিউটলি ড্রাই না থাকলে কি প্রবলেম হবে, এটা আমি বলেছিলাম আরবিসি কাউন্টের ক্ষেত্রে। পিপেট যদি তোমার অ্যাবসলিউটলি ড্রাই না থাকে, ময়েস্ট হয়, তাহলে পরে কি হবে, সেখানে অসুবিধাটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম ব্লাড থাকবে, এটাই হচ্ছে উত্তর। কারণ ওয়াটার লেয়ার যদি একটা থাকে, ময়েশ্চার, এমনিতে তো ক্যাপিলারি স্পেস, তার মধ্যে কতটাই বা ধরে, তার মধ্যে যদি আমার একটা যদি ওয়াটারের লেয়ার থাকে তাহলে তার ভিতরে এটা কম হবে। এখন তুমি এটা ল্যাবরেটরি করছো, তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছ না বটে, তো তোমার কনসেপ্টটা থাকা দরকার। অ্যাবসলিউটলি ড্রাই না থাকলে কি হবে, তুমি যে কাউন্ট করবে অন্য দিক দিয়ে ঠিক আছে, সেই কাউন্টটা নর্মাল কাউন্ট থেকে কম হবে। কাজেই আমাদের জন্য ড্রাই থাকতে হবে। ড্রাইটা আছে কিনা কি করে বোঝা যাবে, যে তুমি এটা নাড়াচাড়া করলে বা ব্লো করলে দেখবে এটা যে ফ্রিলি যদি নাড়াচাড়া করলে দেখবে যদি ফ্রিলি মুভ করে, এই যে এটা ফ্রিলি মুভ করছে না, এটা করা উচিত। এই জন্য প্রত্যেকদিন এটা ড্রাই, তো প্রত্যেকদিন আমরা তোমরা করবে কি, এটা ধুয়ে নেবে কাজ হয়ে যাওয়ার পরে। সাধারণত করতাম কি, হাতের অঞ্জলিতের মধ্যে এর মধ্যে কিছুটা জল নিয়ে নিতাম, মানে ট্যাপ ওয়াটার, তারপর এখান থেকে কিছুটা তুললাম, পুরোটা তুললাম আবার ফেলে দিলাম। 2-3 বার করলে পরে এটা ড্রাই হয়ে, মানে এটা পরিষ্কার হবে, কিন্তু সেটা তো হবে না, ড্রাই হবে না। তারপরে এই যে নিয়ম হচ্ছে, তারপরে সেটাকে অ্যাসিটোন দিয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিলে পরে সেটা তাড়াতাড়ি পরের দিন ব্যবহার করতে গেলে মোটামুটি ড্রাই হয়ে যাবে। অ্যাবসলিউটলি ড্রাই হওয়া দরকার। আর ডাব্লিউবিসি কাউন্টের ক্ষেত্রে, আরবিসি কাউন্টের ক্ষেত্রেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তোমরা এখানে যখন কাজ করবে, যেই তোমরা স্লাইডটা পাবে, এই নুবায়ার স্লাইডটা যখন পাবে, সেটাকে ভালো করে জল দিয়ে প্রথমে ট্যাপ ওয়াটারে, তারপরে এই তোমার টিস্যু পেপার অ্যাভেলেবল প্লেন্টি, তোমরা সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করলে পরে তারপরে, এবং এরপরে কি করবে, যে তোমাদের ফোকাস করার উপায় আছে। ফোকাস করার সময় তুমি দেখে নেবে যে আইপিএসটা নড়াচড়া করে ভিতরে কিছু দেখবে ডাস্ট পার্টিকেলের আছে, কারণ ডাস্ট পার্টিকেল এখানে থেকে যাবে, সেটা আইপিএসের মধ্যেও থাকতে পারে, সেটা অবজেক্টিভের মধ্যেও থাকতে পারে, এবং যার ফলে তোমার সেটা কনফিউশন হতে পারে যে কোনটা কি আর্টিফ্যাক্ট না কোন ডাব্লিউবিসি। এই জন্য প্রথমে নড়াচড়া করে দেখে নেবে, যেগুলো দেখবে যে না তার সঙ্গে সঙ্গে মুভ করছে, তার মানে সেখানে এখানে এটুকু পরিষ্কার হয়নি এখানে। এবং এগুলোর জন্য টেকনিশিয়ান আসে যারা এগুলো পরিষ্কার করে দিয়ে যায়, বুঝতে পেরেছো তো? আমি এদের বলেছিলাম যে যারা আমাদের তোমাদের হেল্প করছে, এরা ফোনও করেছিল, ওই যারা এগুলো করবে,
তারা এসে এগুলো প্রত্যেকটা অবজেক্টিভ, প্রত্যেকটা আইপিস খুলে, লেন্সগুলো খুলে বা অবজেক্টিভগুলো পরিষ্কার করে সুন্দরভাবে করে দেওয়ার জন্য তাই। এবং এটা টাইম কনজিউমিং এবং এটা একটু একটু কঠিন টেকনিক্যাল ব্যাপারও আছে। কঠিন কিছুই নয়, কিন্তু সেটা তো অন্য লোক করে আসবে, কাজে ফোন করা সত্ত্বেও সে আসছে না। বুঝতে পেরেছো তো? মানে বেশিরভাগ লোক এইরকমই আমাদের পশ্চিমবঙ্গের যে লোক যা জন্মেছে, তা যে জন্মেছে, এখন তুই গাছ যে জন্মেছে সেটা তো আর কেউ কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, আমার ক্ষমতা, কারোর ক্ষমতা নেই যে এই পরিবেশে এই ধরনের উদ্ভিদ তৈরি করা। এটা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে। অলস, নিষ্কর্মা এবং অপদার্থ লোকে পরিপূর্ণ। কাজে সেইখানে তুমি কখনো আশা করতে পারো না যে তাকে ফোন করলাম সে 2-3 দিন বাদে এসে পরিষ্কার করে দিয়ে যাবে। এরকম লোক 2-4টা আমাদের মধ্যে জন্মায়, তারা ভুলক্রমে জন্মায়, তাদের পাপক্ষয়ের জন্য তারা জন্মায়। হ্যাঁ, এবং তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নেওয়া যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে নাথিং টু রিমেম্বার, নান টু রিমেম্বার, এই হচ্ছে তাদের ফর্মুলা। এর জন্য তারা সম্পূর্ণ অসামাজিক লোক হয় আমার মতো, যারা প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। হ্যাঁ, কারণ এরকম ধরনের লোক। কাজে তোমাদের হেমাটোলজি শেষ হয়ে যাবে, তবুও তারা আসবে না। হ্যাঁ, ঘাতক পারা যায়, এগুলো পারা যায় না। কাজে তোমাদের এটা যেটা করতে হবে যে ভালো করে পরিষ্কার করে নেবে, প্রত্যেকে জল দিয়ে ধুয়ে, ট্যাপ ওয়াটার ধুয়ে, টিস্যু পেপার দিয়ে একদম পরিষ্কার করে নেবে। করে নিয়ে তারপর তুমি এটা দেখে নেবে যে কোনটা কোনটা আর্টিফ্যাক্ট মনে হচ্ছে, তারপর তুমি কাউন্ট করতে পারবে। এখন এটার জন্য তুমি কি করবে? সেই একই উপায়, আরবিসির মতন। তুমি এখানে 0.5 অবধি ব্লাডটা নেবে, সেই ব্লাডটা ফিঙ্গার প্রিক করেও নিতে পারো। এখন ফিঙ্গার প্রিক করে নিয়মটা হচ্ছে যে বেশি চাপ দিতে নেই। এটা আরবিসি কাউন্টের ক্ষেত্রে যদি বেশি চাপ দিয়ে বার করো তাহলে কি হবে? টিস্যু ফ্লুইড মিশে যাবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাহলে অলরেডি তো ডাইলুটেড ব্লাড হয়ে যাচ্ছে। এর জন্য একটু ডিপ করতে হয় যেন স্পন্টিনিয়াসলি সেটা ফ্লোটা হয়। তারপর তুমি সাবধানে তুলবে, কোনো বাবল যদি না আসে। 0.5 অবধি যদি একবারে হয়ে গেল, আর যদি না হয় তাহলে পরে তোমার একটুখানি স্লাইটলি ব্লো করে, এরপর টাচ করে এবং করে লেভেলটা তুমি নিয়ে আসবে এবং উপর থেকে এরকমভাবে পরিষ্কার করে দেবে টিস্যু পেপার দিয়ে, যাতে এখান থেকে না যায়। এইবার তোমার ডাব্লিউবিসি ফ্লুইডটা তোমাকে নিতে হবে। ডাব্লিউবিসি ফ্লুইডের ক্ষেত্রে এখানে ডাব্লিউবিসি টাক্স ফ্লুইড বলে, TURK''S। তার এখন এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে হচ্ছে যে গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড থাকে। রিলেবল টেক্সটে বলছে 0.2 ml গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লেশিয়াল মানে হচ্ছে একদম পিওর, কমপ্লিটলি কমপ্লিট পিওর একদম 0.2 ml নেবে। আর থাকে যে 1% জেনশিয়ান ভায়োলেট, তার 0.1 ml, তাতেই সাফিসিয়েন্ট হয়ে যায়। এবং সব মিলিয়ে আর জল দিয়ে তার সঙ্গে 100 ml ওয়াটার দিয়ে এটা তৈরি করা হয়। এবং এটা হাইপোটনিক। তার কারণ হচ্ছে যে হাইপোটনিক তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আরবিসিগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া। কাজে আরবিসিগুলো ডিস্ট্রয়েড হয়ে গেল। হ্যাঁ, এবং সেখানে যখন ডিস্ট্রয়েড হয়ে গেল, কেন ডিস্ট্রয়েড হবে? সেটা হচ্ছে আরবিসি রাপচার হয়ে যাবে। আইসোটোনিক ফ্লুইড কাকে বলা হচ্ছে? যেখানে আরবিসি রাপচার হবে না, এবং সেটা হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইনের কনসেন্ট্রেশন কত? নর্মাল স্যালাইনের কনসেন্ট্রেশন হ্যাঁ 0.9%, মানে গ্রাম পার্সেন্ট। তার মানে তোমাকে যদি তৈরি করতে বলা যায় তাহলে তুমি সেটা 100 ml 0.9 গ্রাম, তুমি 1 লিটার তৈরি করবে, আর 10 দিয়ে গুণ করে 9 গ্রাম নেবে, তাহলে 9 গ্রাম তুমি ওজন করে নিলে, আর 1 লিটারের মধ্যে তুমি এটাকে ডিজলভ করে দিলে। দিয়ে ওটাকে 1 লিটার করলে, অথবা 1 লিটারের মধ্যে ওইটা দিলে, এতে কিছু সামান্য যায় আসে না, এবং ওটা মোটামুটি আইসোটোনিক হয়ে গেল। এবং এটা হচ্ছে রাফলি ইকুয়াল টু মানে অসমোলারিটি অফ দি প্লাজমা অর এক্সট্রাসেলুলার ফ্লুইড 300 মিলিঅসমোল পার লিটার। এবং এই আইসোটোনিক থাকলে কি হবে? আরবিসি সাইজের পরিবর্তন হবে না। তার কারণ সোডিয়াম ক্লোরাইড যে সলিউশন, সোডিয়াম ক্লোরাইড সহজে আরবিসির সেল মেমব্রেন ভেদ করে যেতে পারে না। বুঝতে পেরেছো? যেতে পারে না। তার কারণ সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন তাদের যে তার চারপাশে ওয়াটার মলিকুল লেগে থাকে, এবং তার ফলে যে তার যে সাইজ হয়, চট করে আরবিসি মেমব্রেন ভেদ করে যেতে পারে না। তারপর সেটা বাইরেই থেকে যায়। যদি হাইপোটোনিক হয় তাহলে পরে কি হবে? যেমন এই ক্ষেত্রে ডাব্লিউবিসি ফ্লুইডটা, এর মধ্যে যেই ব্লাডটা পড়লো, হাইপোটোনিক বলে ওয়াটারটা ফ্লো করে চলে যাচ্ছে আরবিসির মধ্যে, আরবিসিটা সোয়েলিং হচ্ছে, একটা লিমিটের পরে গিয়ে আরবিসিটা রাপচার হয়ে যাবে।
তার ফলে হচ্ছে সেক্ষেত্রে একটা সেগুলো ঘোস্ট আরবিসি থাকবে, কিছু কিছু হয়তো সাইজ থাকতেও পারে, সাধারণত লো পাওয়ারে সেটা প্রমিনেন্ট হয় না, হাই পাওয়ারে কিছু তুমি বুঝতে পারবে। আর ডাব্লিউবিসিগুলো সোয়েলিং হয়, কোনোটা রাপচার হতেও পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু ডাব্লিউবিসি নিউক্লিয়াসগুলো স্টেইনড হচ্ছে, কার দ্বারা হচ্ছে? এই এর সাহায্যে হচ্ছে, এই জেনসিয়ান ভায়োলেটের। যেমন আমাদের যে রোমানুস্কি স্টেন আমাদের এখানে ব্যবহার হয়, লিশম্যান স্টেন, লিশম্যান স্টেনের কম্পোজিশন জিজ্ঞাসা করে। লিশম্যান স্টেনের মধ্যে থাকে হচ্ছে তোমার ইউসিন এবং মেথিলিন ব্লু ডিজলভড ইন অ্যাসিডন ফ্রি মিথাইল অ্যালকোহল। এই যে মেথিলিন ব্লু, এটাকে বেসিক স্টেন বলা হয়। বেসিক স্টেন বলে যেটা অ্যাসিডিক সাবস্টেন্স তাকে সে করতে পারে, তাকে স্টেইন করতে পারে, কারণ নিউক্লিক অ্যাসিড বা এগুলো এগুলো এবং সেখানে তোমার এখানে অ্যাসিডিক সেটা তার সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা লুজ বন্ড তৈরি হয়। কি কেমিক্যাল বন্ড তৈরি হয় সেটা বলা মুশকিল, কিন্তু সেক্ষেত্রে একটা লুজ বন্ড তৈরি হয় এবং সেটাকে কালার তৈরি করতে পারে, কাজে ওইটা রয়ে যাবে। এখন সেটা এখানে তোমার এটা নিয়ে এই অবধি নিয়ে এর বোরের ডায়ামিটারটা আরবিসি পিপেটের এর যে স্টেমের ডায়ামিটার থেকে বেশি, বোরটা বেশি, তার ফলে এটাকে যদি তুমি যদি এইভাবে রাখো তারপর সেটা লিক করার সম্ভাবনা বেশি। এই জন্য নিয়ে এটাকে অনেক সময় এটা খুলেও নেওয়া যায়। আরবিসি পিপেটের ক্ষেত্রে যখন মেকানিক্যালি করা হয়, যদি করা হতো আগে, এখন তো তোমার ইলেকট্রনিক কাউন্টার হয়েছে, কাউন্টার হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে পরে এরকমভাবে তোমাকে হরিজন্টালি রেখে করতে হবে, এবং সেক্ষেত্রে একটু বেশি সময় করতে হবে, কারণ সেখানে তুমি চাইছো ডিস্ট্রাকশন অফ দি আরবিসিস, 5 মিনিট করে তারপর তুমি সেটা রেখে দিয়ে এরপরে লো পাওয়ারে ফোকাস করে নিতে হবে। এবং এক্ষেত্রে লো পাওয়ারে ফোকাস করলে আরবিসি কাউন্ট ডাব্লিউবিসি কাউন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে ইলুমিনেশন বেশি হয়ে কোনো লাভ নেই, যখন গ্লেয়ারিং হয়ে যায় তখন কোনোটাই চেনা যায় না, এখানে তোমরা ডায়াফ্রামটা কন্ডেন্সারের ডায়াফ্রামটার সাহায্যে লাইটটা এরকমভাবে প্রজেক্ট করবে যাতে তোমার সেলগুলো চিনতে পারা যায়। এখন করলে পরে তুমি লো পাওয়ারে, তুমি যখন এটা করলে লো পাওয়ারেই রাখবে, লো পাওয়ারে রেখে সেট করে তারপর স্লাইডটা বার করে নিয়ে তারপর কভার স্লিপ দেবে, দুপাশের যে ল্যাটারাল প্ল্যাটফর্মের উপর যেই যাবে তার মানে সেখানে হাইটটা ঠিক মতো মেনটেন হবে। এইবার সেখানে যে ক্যাপিলারি একটা স্পেস রইল, মানে এই অবধি স্লাইড আর এই অবধি কভার স্লিপ, সেখানে একটা ন্যারো চিঙ্ক রইল, ওটা একটা ক্যাপিলারি স্পেস, এবং সেখানে তুমি যদি টাচ করো অনেক সময় একটু করতে হয়, ব্লো করতে হয়। আরবিসির ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা একটু কম হবে এর ক্ষেত্রে, কারণ এটার বোর্ডটা যেহেতু বেশি, এর টেন্ডেন্সি, তাহলেও তোমার একটু অভ্যাসের উপর নির্ভর করে যাতে সেটা ভিতরে ছড়িয়ে পড়ে এবং সেখানে তোমার হবে না, মানে এখানে তোমার যদি স্লাইডটা পরিষ্কার থাকে, কভার স্লিপ যদি ক্লিন থাকে, তাহলে পরে সেখানে বাবলস ফর্মেশন হওয়ার সম্ভাবনা কম। যদি সেখানে কোনো রকম ওয়েট থাকে, মানে সেটা যদি ময়েস্ট হয় এবং যদি ডাস্ট পার্টিকেল থাকে, তাহলে পরে এয়ার বাবল তার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। এখন এয়ার বাবল যুক্ত হবে না, তোমার টেন্ডেন্সি, তোমার উদ্দেশ্য হচ্ছে যাতে ওইটা চারপাশে কোনো গ্রুভে না যায়। এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে তারপর তুমি মাইক্রোস্কোপে আবার তুমি সেট করে দেবো, অটোমেটিক্যালি চলে এসে তারপরে কীরকম দেখতে হবে তোমাদের এখন ডিফারেন্সিয়াল কাউন্টের মতো তোমার সেখানে তুমি দেখবে যে এরকম এই যে 16টা ঘর যেখানে রয়েছে, মনে করো 16টা ঘর তোমার যেখানে থাকছে, 1 2 3 4, 1 2 3 4, এই যে এই যে মনে করো তোমার এইরকম একটা ঘর, 4 কোণায় 4টে ঘর থাকছে, 4 কোণায় 4টে ঘর থাকছে, তখন তুমি দেখবে যে এরকম ফুটকি এরকম পড়ে রয়েছে, কোনোটাতে তো নেই, কোনোটাতে আবার একটু বেশি, এইরকম ধরনের এইগুলো, হ্যাঁ এইরকম তুমি দেখতে পারবে, এরকম ডিস্ট্রিবিউশন এরকম ভাবে হয়ে রয়েছে। কাজেই দাগের উপর পড়া বা এল প্যাটার্নের বা অন্য প্যাটার্নের এখানে কনসেপ্টটা তোমার থাকবে, কিন্তু এখানে অত ব্যাপারটা অত জটিল নয়, কারণ এরকমভাবেই ছড়িয়ে থাকবে। এখন তার মধ্যে তোমার এখানে বুঝতে হবে লো পাওয়ারে তোমার কনফিউশন হতে পারে প্রথমে, যে এটা সেল না এটা কিছু আর্টিফ্যাক্ট। প্রথমে তুমি এটা ঘুরিয়ে দেখে নেবে, ওই প্রত্যেকে ওই আইপিসটা ঘুরিয়ে, অভিনেত্র যেগুলো বলে, আইপিসটাকে ঘুরিয়ে তুমি দেখে নেবে যে তার সঙ্গে সঙ্গে কিছু রোটেট করছে কিনা, যদি রোটেট করছে তার মানে সেটা স্লাইডের উপর নেই,
হ্যাঁ, প্রথমে সেটা তো তুমি এই মুহূর্তে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি দেখবে এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন এইগুলো বোঝার জন্য তখন তুমি যে এটাই ডাব্লিউবিসি, যেটা কি করে বুঝবে, হাই পাওয়ারে দেবে। এটা হাই পাওয়ারে দিয়ে তুমি কাউন্ট করতে পারো। লো পাওয়ারের সুবিধা হচ্ছে যে তাহলে তুমি একসঙ্গে 16টা ঘড়ি তুমি দেখতে পাচ্ছ, একসঙ্গে 16টা ঘড়ি তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি কাউন্টটার সুবিধা হয়। কিন্তু প্রথম একটুখানি কনফিউশন যদি হয়, তোমার সন্দেহ হবে যে এটা ডাব্লিউবিসি কি না হয়, তখন তাহলে হাই পাওয়ারে দেখবে। হাই পাওয়ারে তখন যখন তুমি দেখবে, মনে করো এরকম একটা ঘর যদি তুমি নিয়েছো, তাহলে পরে সেখানে তুমি দেখবে যে সেইখানে এই যে ডটটা, তারপর দেখবে যে কোনোটা এরকম একটা ফেইন্ট একটা প্লাজমা মেমব্রেন রয়েছে, একটা ট্রান্সলুসেন্ট সাইটোপ্লাজম রয়েছে। আবার এখানে একটা দেখলে যে একটা রাউন্ডেড একটু বড় সাইজের এরকম, তার মানে এটা তো অরিজিনাল একটা লিম্ফোসাইট ছিল। এখানে তো আমাদের ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। আবার কোনোটা দেখলে যে এরকম একটা রয়েছে তার চারপাশে, তার মানে এটা একটা নিউট্রোফিল ছিল। এখন তুমি যখন হাই পাওয়ারে বুঝতে পারবে যে না এগুলো, তখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। আর কোনোটা দেখবে এরকম একটা অন্য ধরনের শেপ টেপ কিছু, তখন বুঝতে পারবে সেগুলো আর বেশি ঘোষ্ট অথবা অন্য কিছু একটা ডাস্ট পার্টিকেল বা কোনো কিছু, সেগুলোকে ইগনোর করবে। এর জন্য এটা প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যে এটা ডাব্লিউবিসি কিনা। তোমার চোখ যখন সেট হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে এটা ডাব্লিউবিসি। এবার তুমি লো পাওয়ারে যখন তুমি দেখছো, একসঙ্গে সবগুলো ঘর তুমি পাচ্ছ, এবং সেক্ষেত্রে কাউন্ট করতে তোমার সুবিধা হবে। তুমি মনে করো এরকম 1 2 3 4 এরকম ভাবে নিলে, ওই যে এরকম একটা ঘর তুমি মনে করো তুমি একটা এঁকেছো, এটা তুমি মাইক্রোস্কোপে দেখছো, তখন তুমি দেখবে কি করলে, তখন তুমি মনে করো এই কাউন্টটা তুমি যে কোনো একটা ঘরই তুমি নাও, আপার লেফট, আপার রাইট, লোয়ার লেফট, লোয়ার রাইট, এরকম যে কোনো মনে করো একটা ঘর তুমি নিচ্ছ, তাহলে পরে তুমি এখানে কি করবে, এখানে লিখবে 2, এইখানে লিখবে আবার 2, আবার এখানে কিছু নেই, এখানে 0 লিখবে, এখানে দেখবে 3টে রয়েছে, আবার তারপরে এই পাশে নামবে, নেমে এখানে দেখবে একটা রয়েছে, একটা লিখলে, এখানে একটা রয়েছে, এখানে 3টা রয়েছে, এরকমভাবে একটা রয়েছে, এরকমভাবে তুমি করে এই 16টা ঘর তুমি একবারই দেখতে পাচ্ছ। তার মানে আরবিসি কাউন্ট থেকে এটা সহজতর, এবং সেলের সংখ্যাও অনেক কম, বুঝতে পারছো? এখন তাহলে পরে ক্যালকুলেশন তোমাকে করতে হবে যে কত ভলিউমে নিয়েছিলাম, কিভাবে ক্যালকুলেশন হচ্ছে। এখন এইগুলো হচ্ছে এই ক্লাস 1-এর ব্যাপার, ক্লাস 1 2 লোকের ছেলেমেয়েরা এটা দিলে পরে এটা করতে পারবে। তা সেটা এখন আমাদের বুদ্ধিশুদ্ধি তো নিচের দিকে আছে, সেই জন্য এটা ক্লাসে আমাদের বলতে হচ্ছে। হ্যাঁ, তোমার মনে করো 4টে ঘর আছে, প্রত্যেকটা 1 মিলিমিটার স্কোয়ার, 4টে মিলে হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার, আর প্রত্যেকটার হাইট হচ্ছে 1/10। তাহলে তুমি করছো সেটা হচ্ছে 4/10, 4/10 কিউবিক মিলিমিটারের ভিতরে n সংখ্যক ডাব্লিউবিসি আছে। তাহলে এক ভলিউম, তাহলে এক ভলিউম, তাহলে 1 কিউবিক মিলিমিটার তোমার ডাইলুটেড ব্লাডের মধ্যে রয়েছে n মাল্টিপ্লাইড বাই 10/4। এখন তোমার ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে তোমার 20, তাহলে n ইন্টু 10/4 ইন্টু 20, তাহলে উপরে হলো 200, নিচে হচ্ছে 4, কাজে 50 দিয়ে গুণ করতে হবে, করে সেটা কিউবিক মিলিমিটারে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? এটা ক্যালকুলেশন খুব সহজ, এবং এটাতে তুমি বুঝতে পারবে যে এক একটা ঘরে আমার কটা পেতে পারি। যেমন মনে করো যে আর ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 4 থেকে 11,000, 4,000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার। তাহলে মনে করি আমি একটু হাইয়ার লেভেলেই ধরলাম 10,000 আছে, নর্মাল লোকের 10,000 আছে, তাহলে পরে সেগুলো n ইন্টু তোমার সেখানে n ইন্টু 50 ইজ ইকুয়াল টু সেখানে 10,000 হবে। তাহলে তুমি যদি ওটাকে ভাগ করো, তাহলে পরে 50 দিয়ে যদি 10,000কে ভাগ করো, তাহলে কত হবে? 200 হবে, 200 হবে। তাহলে 200টা কোথায় ছড়িয়ে রয়েছে? এখানে 16টা করে ঘর আছে গণনা সুবিধার জন্য, 64টা ঘরের মধ্যে তোমার 200 রয়েছে, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তার মানে এক একটা ঘরে 3টে 4টে থাকতে পারে, আবার কোনোটাতে থাকবে না। তার মানে বুঝতে পারছো যে কাজেই এখানে তোমার লাইনের উপর যেটা পড়বে তুমি সেটা বুঝতেই পারবে, রিপিট কাউন্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা কিছুই নেই যদি লো পাওয়ারে যখন দেখছো। আর তুমি যদি হাই পাওয়ারে করো প্রত্যেকটা সেরকমভাবে দেখে যাবে, তাহলে সেখানে তুমি ওইটা চিন্তা করতে পারো আমি এল প্যাটার্নের নেবো বা যেরকম দাগের উপর পড়েছে, বুঝতে পারছো? আর যদি কাউন্ট যদি কম হয়, যদি 5,000 যদি হয়,
তাহলে সেখানে কি হবে, সেখানে 64টা ঘরের মধ্যে 100টা পড়বে, তার মানে প্রত্যেকটা ঘরে 2টোর থেকে কম পড়বে, কোনটাতে একটা থাকবে, কোনটা 2টো থাকবে। গতকাল হয়েছিল কি, যে গতকাল স্টুডেন্টদের কাছ থেকে ব্লাড নেওয়া হয়নি গতকাল, তা আমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান সে কি করবে, যে এতজন লোককে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে সে করেছে কি, সেটাকে ডাইলুট করেছে, ডাইলুট করে সবাইকে সে দিতে পেরেছে, কিন্তু ডাইলুট হওয়ার জন্য সংখ্যা খুবই কমে গেছে। সেই জন্য কাউন্ট যখন যারা করছে দেখা যাচ্ছে 1500 2000 এরকম পাওয়া যাচ্ছে। সেই জন্য আমাকে বললো যে স্যার আমি তো ডাইলুট করে দিয়েছিলাম, বলে তাতে অসুবিধা হচ্ছে যে সেলগুলো আরও ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা খুঁজে পাবো কি করে, কিছু কিছু খুঁজে পাওয়া গেছে, এর জন্য কাউন্টটা কম হচ্ছে। তখন আমি গিয়ে যাদেরটা এরকম এসছে তাদের আমি দেখিয়ে দিলাম যে কি করে হাই পাওয়ারও প্রথমে লো পাওয়ার তুমি বুঝে নেবে, সেভাবে করে নিতে হবে, বুঝতে পেরেছো? এখন এইভাবে তোমার এটা করতে হবে। এখন এখানে তোমার ডাব্লিউবিসি যে কাউন্ট, তা এখানে তোমার 1 আছে, 0.5 আছে, তখন তুমি আমাকে বলতে পারো যে এই যে এতগুলো না করে একটা দাগই তো দিয়ে রাখতে পারতো, কোনো কোনো জায়গায় আছে 0.5ই শুধু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, সেটা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য সাফিসিয়েন্ট। এখানে এই যে 1 দেওয়া আছে, এটা উদ্দেশ্য নিয়েই দেওয়া হয়েছে। কারোর যদি জানা থাকে যা এই লোকটার লিউকোপেনিয়া আছে, তাহলে সেক্ষেত্রে 0.5 নিলে তো আরো কম সংখ্যায় তুমি পাবে, সেই জন্য সেক্ষেত্রে বেশি পরিমাণ ব্লাড নিতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাকুরেসিটাও বাড়বে, বোঝা গেল, অ্যাকুরেসিটাও বাড়বে। আর সংখ্যা যদি অনেক বেশি হয়, মনে করো একটা লিউকোমিয়া হয়েছে, লিউকোমিয়া জানো তো, লিউকোমিয়া রোগ, এটা যে ওই সমস্ত ওই ব্লাড ক্যান্সার বলা হয়। তার কারণ কি, ক্যান্সার মানে হচ্ছে যেটা নর্মাল থেকে সেটা মিউটেটেড হয়ে গেছে, সে সংখ্যায় বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে কি হবে, সে অন্যদেরকে করে দেবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এবং সেই যে ডাব্লিউবিসি গুলো হয়েছে সেটা ফাংশনালি আনইম্পর্টেন্ট। এই যে ভেরিয়েশন আছে, ডিফারেন্ট ডাব্লিউবিসির যে ভেরিয়েশন আছে, তাদের ডিফারেন্ট ফাংশন আছে, কিন্তু যদি একটাই যদি হতে থাকে তাহলে তো সেক্ষেত্রে সে ফাংশনালি ইনএফেক্টিভ হয়ে যাবে। সেই জন্য সংখ্যায় বেশি, অথচ তারা ইনফেকশন প্রিভেন্ট করার ক্ষেত্রে উপযুক্ত নয়। তাহলে সেক্ষেত্রে এমন হবে কি, যে তোমার ডাব্লিউবিসি পিপেট দিয়ে করলে পরে সেখানে ডিফিকাল্ট হয়ে আসবে, বুঝতে পারছো জিনিসটা? মনে করো একজন লোকের তোমার 3 লক্ষ ডাব্লিউবিসি কাউন্ট পার কিউবিক মিলিমিটার আছে, তাহলে পরে সেখানে এটা দিয়ে তুমি যদি করতে হয় তাহলে পরে আরো কম ব্লাড নিয়ে করতে হবে, এবং তাতেও দেখবে নানা রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে, গণনায় অসুবিধা হচ্ছে, তখন সেখানে আরবিসি পিপেট দিয়ে সেখানে করতে হবে, আরবিসি পিপেট না দিয়ে সেখানে করলে হবে না, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন আমাদের আরবিসি পিপেট দিয়ে যদি করা যায় তাহলে পরে কি অসুবিধা হতে পারে নর্মাল ক্ষেত্রে? আরবিসি পিপেট, এখানেও তো মিক্সিং এর ব্যবস্থা আছে, আমি আরবিসি পিপেট দিয়ে করব, তাহলে যার 10,000 কাউন্ট আছে, তাহলে এখানে তোমার এটা কি করেছিলে, তোমরা সবসময় এটা 0.5 অব্দি ব্লাড নিয়ে এখানে কত দিয়ে গুণ করেছিলে, এটা বলা উচিত আরবিসি কাউন্ট শেখার পরে, বলে 10,000 দিয়ে গুণ করেছিলাম, 10,000 দিয়ে আমি গুণ করেছিলাম, বুঝতে পেরেছো? এখন তুমি আরবিসি যখন এটা যখন ডাব্লিউবিসি দিয়ে করছো, তখন তুমি ওইরকম আরবিসি স্কোয়ারই তুমি করবে, থিওরিটিক্যালি তুমি ধরে নাও। তাহলে তুমি করলে পরে কি হবে, যে সেখানে তোমার 10,000 আর তোমার এটা তুমি ভাগ করবে, হ্যাঁ, তাহলে পরে তোমার 10,000 যে তুমি গুণ করো, তাহলে পরে সেখানে 1-এ পরিণত হবে। তাহলে বুঝতেই পারছো যে এতগুলো ঘরের মধ্যে 80টা ঘরের মধ্যে যদি একটা পাও, তাহলে কোনটা ডাব্লিউবিসি কি হবে, কি করে কাউন্ট করবে? কিন্তু যদি 3 লক্ষ কাউন্ট হয় বা 5 লক্ষ কাউন্ট হয় ডাব্লিউবিসির, তাহলে কিন্তু তোমার এইটাতে আরবিসি পিপিটি করলে পরেই তোমার সেখানে সুবিধা হবে। ডাব্লিউবিসি পিপিটাও করতে পারো, কম পরিমাণ ব্লাড, এবং সেক্ষেত্রে তোমার সেভাবে ক্যালকুলেশনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে, বুঝতে পারছো? যদি তুমি 1 দাগ অবধি নাও ব্লাড, এবং সেক্ষেত্রে সেখানে রয়েছে লিউকোসাইটোসিস রয়েছে, এবং সেক্ষেত্রে ডাইলুশন ফ্যাক্টরটা তোমার চেঞ্জ হবে, কারণ ডাইলুশন তো এইটুকুর মধ্যেই হবে। তাহলে 0.1 ব্লাড রয়েছে, সেখানে 10 হচ্ছে সেটা, তাহলে উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলে পরে তুমি সেখানে ডাইলুশন ফ্যাক্টরটা সেখানে 10-এর জায়গায় 100 হয়ে গেল,
সেক্ষেত্রে তুমি কাউন্টিং যেটা করবে সেটা 100 দিয়ে গুণ করতে হবে, সেইভাবে তোমার করা যায়। এই জন্য এই দাগগুলো দেওয়া আছে, এটা উদ্দেশ্যহীনভাবে দেওয়া নেই, বোঝা গেল? খুব বেশি কাউন্ট হলে পরে এই আরবিসি পিপেট দিয়েও কাউন্ট করা যেতে পারে। এখন এই কাউন্টগুলো কোনো কারণে বাড়তে পারে, পায়োজেনিক ইনফেকশন, বুঝতে পেরেছি তো? যেমন দেখবে ফোড়া টোড়া খুবই মানুষের হয়, তাহলে সেক্ষেত্রে কাউন্ট বাড়বে ডাব্লিউবিসি। ওই ডেস্ট্রয় টিস্যু থেকে এমন সব মেটেরিয়াল বেরোয় যেটা বোন ম্যারোর উপর কাজ করছে, বোন ম্যারোর উপর কাজ করছে, করে সেখানে ডাব্লিউবিসি করছে। ডাব্লিউবিসির যে প্রিকারসার আর আরবিসি প্রিকারসার, প্রথমে তো প্লুরিপোটেন্ট ট্রান্সফর্ম, তারপরে সেখানে দুটো ভাগ হয়ে যায়, এটা আরবিসি প্রিকারসার, তারপরে একটা আছে ডাব্লিউবিসি প্রিকারসার। এটা মাইলোব্লাস্ট বলে, প্রো মাইলোব্লাস্ট, মাইলোব্লাস্ট। তারপরে ব্লাস্ট মানে কি, সেল যখন ডিভিশন হচ্ছে, আর সাইট যখন, তখন সে তৈরি হয়ে গেছে, তার আর কিছু হবে না। যেমন আরবিসির যে লিনিয়েজ আছে না, এটা হচ্ছে মানে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট। এখন এই যে কোন সময় এই ব্লাস্ট মানে হচ্ছে সেলগুলি যখন ডিফারেন্স, যখন সংখ্যায় বাড়ছে, প্রলিফারেশন হচ্ছে, কোন পিরিয়ড থেকে এই প্রলিফারেশনটা বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? যেমন তোমার হচ্ছে প্রথমে হচ্ছে হেমোসাইটোব্লাস্ট, সেখান থেকে আসছে আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, যেটা মাইক্রোস্কোপের তলায় বোঝা যায়। আর যে তারও যে আর্লি, সেটা বোঝা যায় না। এই যে দেখবে গাছ যে জন্মাচ্ছে, দেখবেন বীজ থেকে পড়ে সব গাছ হচ্ছে, সবই দেখবে একই রকম লাগে, কিছুদিন পরে যার যার চরিত্র বিকশিত হয়। সেই রকম এই যত জায়গায় রিক্রুটমেন্ট হয়, প্রথমে সবাই একইভাবে আসে, দুদিন পরে দেখা যায় যে সেখানে সদাচারী লোকের সংখ্যা খুবই কম, এবং যার ফলে কোম্পানিগুলো অনেক সময় উঠে যায়, চুরি চামারি করছে, এই করছে, কিন্তু প্রথম সবই থাকে একই রকম। তা সেখানেও এখানেও তোমার এইরকম ব্যাপার, প্রথমে বোঝা যায় না, মানে হিমোসাইটোব্লাস্ট বা এগুলো বোঝা মুশকিল। তোমার কিন্তু আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, এগুলো মাইক্রোস্কোপে বোঝা যায়, এর চরিত্র পরিষ্কার হয়। তাহলে কোন স্টেজ থেকে সেলের প্রলিফারেশন বন্ধ হয়? হ্যাঁ, না, রেটিকুলোসাইটের আগের থেকেই বন্ধ হয়ে যায়। হিমোগ্লোবিন যত জমা হবে, তত সেটা নেগেটিভ একটা ফিডব্যাক দেবে। সাধারণত ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টের পরে আর বেশি হয় না সেল পলিফারেশন, যদিও সেটাকে ব্লাস্ট সেল বলছে, অত পলিফারেশন হচ্ছে না, তখন সেটা ম্যাচুরেশন হচ্ছে। ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টের হচ্ছে শেষ স্টেজ, যেখানে সেল ডিভিশন হচ্ছে, তারপরে সেটা হচ্ছে না, বোঝা গেল? তারপর সেটা হচ্ছে না, তারপর সেটা ম্যাচুরেশন হচ্ছে। ম্যাচুরেশন হয়ে তার মানে কি, হিমোগ্লোবিন সেটা অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশন হয়ে আলটিমেটলি রেটিকুলোসাইট হিসেবে যখন বেরিয়ে আসছে, তখন তার মধ্যে, এবং তৈরি কোথায় হচ্ছে, যে কোনো প্রোটিন তৈরি হয় কোথায়, সেলের কোথায় প্রোটিন সেলের তৈরি হয়? তুমি বলবে সবসময় রাইবোজোমে তৈরি হয়। রাইবোজোমটা যদি ফ্রি থাকে, তাহলে পরে সেটাকে ফ্রি রাইবোজোম বলে। আর যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত থাকে, সেটা হচ্ছে রাফ সারফেস সাধারণত যেটা সিক্রিশন হয় বা অন্য জায়গায় ট্রান্সপোর্টেড হয়, সেগুলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়। আর যেগুলো সেলের মধ্যেই বসে থাকবে, যেমন স্কিনের ক্ষেত্রে কেরাটিন, এর ক্ষেত্রে হিমোগ্লোবিন, থেকে ফ্রি রাইবোজোমই তৈরি হবে, তার তো সেখানে থাকা উচিত নয়, সেখানে থাকার কোনো যুক্তিও নেই তার, কারণ সে তো সেখানেই থাকবে, সেলের মধ্যেই থেকে যাবে। সেই জন্য এখানে ফ্রি রাইবোজোমে তৈরি হয়, এবং সেটা ফ্রি রাইবোজোমটা ডিসঅ্যাপিয়ার হতে একটু সময় লাগে, 1-2 মিনিট সময় লাগে নর্মালি। সেই জন্য 1-2% ক্ষেত্রে আমরা রেটিকুলোসাইট পাই। রেটিকুলোসাইট সার্কুলেশনে যখন যায়, তখন সেটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার করে যায়, এবং তখন একটা হিমোগ্লোবিনের একটা ভেসিকেল ছাড়া সেটা কিছুই নয়, এই হ্যাঁ এরকম। তার মানে কাজে সেক্ষেত্রে তোমার ডাব্লিউবিসির ক্ষেত্রেও সেরকম মাইলোব্লাস্ট, তারপরে মাইলোব্লাস্টের পরে তারপরে মাইলোসাইট, তারপরে যে মেটামাইলোসাইট, তারপরে মাইলোসাইট, তারপরে এরকম আসছে। এগুলো রিকগনাইজ করা যায়। তোমার মেটামাইলোসাইট বা এই সমস্ত মাইলোসাইট স্টেজ থেকে তুমি সাধারণত ভাগ করতে পারবে, তার ভিতরে টিপিক্যাল গ্র্যানুল চলে আসে, ইওসিনোফিলিক, বেসোফিলিক গ্র্যানুলোসাইট এগুলো চলে আসে, তারপরে কি ম্যাচিউর সেল পাওয়া যাচ্ছে। তার ফলে সেখানে টিস্যু থেকে কিছু পরিমাণে সেখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট যায়, যার ফলে সেটাকে করতে হয়, মানে সংখ্যায় বাড়াতে চেষ্টা করে ইনফ্লামেশন। এই হচ্ছে তোমার ব্যাপার।
কাজেই আর লিকোপেনিয়াও না আরকম কারণে হতে পারে, সেগুলো থিওরিটিক্যাল বই থেকে পড়ে নেবে। ওই বইটা আমি আজকে আনতে ভুলে গেছি, তোমার ওই প্র্যাকটিক্যাল বই। আমি তোমাদের জন্য সাধারণ অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য আমি তোমাদের রেকমেন্ড করে দিয়েছি ওই দেবাশিস। হ্যাঁ হ্যাঁ, কারণ এরকম কিছু একটা ভলিউমের মধ্যে তুমি সব পাবে, অ্যাডিকুয়েট ইনফরমেশন আছে, এবং যতদূর আমি পড়েছি বইটা অ্যাকুরেসিটাও ভালো আছে, এবং সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল বইটা সঙ্গে দিয়ে দিচ্ছে, তার জন্য আলাদা দামও লাগছে না। কাজে সেটা তুমি ওটা পড়বে, 41 পাতায় আছে, ওটা পড়ে আসবে। আর আজকে তাহলে আর সময় নষ্ট করবো না, কাজেই তোমরা টাইম অলরেডি হয়ে গেছে, তোমরা এইভাবে তোমরা কাউন্ট করবে, আর সবই তোমরা জানা আছে, তোমাদের সব বলে দিয়েছি আমাদের। যাও এখন শুরু করো কাজ, কারণ তোমরা তো আরবিসি কাউন্ট তো করে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য আমি আর এটা নিয়ে আলোচনা করিনি, এই লো পাওয়ারে ফোকাস হয়েছে। এখন মনে করো যদি যে কোনো জায়গায় যদি সরিয়ে দিলাম, উল্টো পাল্টা জায়গায় দিয়ে দিলাম, তখন তুমি কি করবে? তখন সেক্ষেত্রে বেটার হয় তুমি আরও কম পাওয়ারে নিয়ে আসবে। এই যে স্ক্যানিংয়ে নিয়ে আসলে মনে করো যে কোনো জায়গায় এরকম ডিসপ্লেস করা আছে, এই জন্য এটা তোমাদের প্রত্যেককে আলাদা করে ডিসপ্লেস করে দিয়ে নিজেদের ফোকাস করতে দেওয়া উচিত। কোনো জায়গায় আমি এটা করেওছি বলে তুমি প্রত্যেকে প্রথম দিন এটা শিখতে হয়। তাহলে তুমি সেটা কি করবে? তুমি এখানে লো পাওয়ারে, এখানে লোয়েস্ট পাওয়ারে নিয়ে এসো, এখানে থেকে তুমি আলোটা কমানো বাড়ানো যাই হোক, এবং এই ক্ষেত্রে তোমার এই যে আলোটা কমে আসছে, তুমি মাঝে জায়গায় আলো রাখলে, এখানে বেশি আলো দরকার নেই। কন্ডেন্সারটা নিচে নামিয়ে দেবে, স্ক্যানিংয়ে লো পাওয়ারে কন্ডেন্সার লো ডাউন থাকলে ভালো আসে। তারপর তুমি কি করবে? যেহেতু উদ্দেশ্যটা হচ্ছে এই যে অ্যাপারচার আছে, অ্যাপারচারের সেন্টারের মধ্য দিয়ে অপটিক্যাল অ্যাক্সিস আছে, জানো তো? লেন্সের যে অপটিক্যাল অ্যাক্সিস থাকে, সেই অ্যাক্সিসটা মানে হচ্ছে দুটোর যে সেন্টার অফ কার্ভেচার, দুটো যোগ করলে যে লাইনটা পাওয়া যায়, সেটাই হচ্ছে তার অপটিক্যাল অ্যাক্সিস। এখন এটা ন্যাচারাল সেভাবে তৈরি করা আছে। কাজেই তুমি যদি গ্রিডটা তার অপোজিটে রাখো, তাহলে তুমি সেখানে যা কিছু থাকবে তুমি দেখতে পাবে। এবং সেজন্য তুমি কি করবে? এটাকে প্রথমে সাইডে ঘুরিয়ে মোটামুটি এই অ্যাপারচারের মাঝখানে গ্রিডটাকে আনতে চেষ্টা করবে, দেখবে মোটামুটি চলেও আসছে। এইবার এটা কাছাকাছি নেবে, নিয়ে এর অপোজিটে আনার চেষ্টা করবে, মানে অবজেক্টিভের নিচে, জাস্ট অবজেক্টিভের নিচে। তাহলে এই পাশে ঘুরিয়ে তুমি দেখে নেবে যে এটা মোটামুটি মনে হচ্ছে, অ্যাকুরেটলি হবে না, এই হয়েছে। এবার এটা কাছাকাছি আমি নিয়ে গেছি, এবার আমি উল্টো দিকে মুভমেন্ট করলে পরে এটা আশা করবো যে একটা অন্তত টেইল চলে আসবে। দেখো টেইল চলে এসছে, দেখো টেইল চলে এসছে, বুঝতে পারছো? দেখো সহজে কি করে ফোকাস করা যায় এগুলো, বুঝতে পারছো? দেখো একটা টেইল চলে এসছে। হ্যাঁ, তোমার অবজেক্টিভের যে তোমার এটা অপটিক্যাল অ্যাক্সিসের মধ্যেই তো তুমি দেখতে পাচ্ছ। সেখানে তোমার যদি গ্রিডটা থাকে, কাছাকাছি থাকে, তুমি অন্তত একটা সাইড অন্তত দেখতে পাবে, একটা কর্নার পেলেই তুমি, একটা লাইন পেলেই তুমি সেখান থেকে চলে যেতে পারবে। যা ওখান থেকে তো আলোটা আসছে তোমার, সেটাই তো চোখে নজরে পড়ছে। হাই পাওয়ারে প্রথমে ফোকাস করার অসুবিধা কি হয়, যে সেখানে এরিয়াটা খুব ছোট। তাহলে সেখানে হচ্ছে একটা 9 মিলিমিটার স্কোয়ার, তা সেটা তোমার হয়তো এতটা দূরে চলে গেছে, অসুবিধা পাচ্ছ না। এই জন্য প্রথমে লো পাওয়ার যদি লোয়েস্ট পাওয়ার থাকে, তাহলে সেটাতে আরো ফোকাস করার সুবিধা। এবার আমি কি করছি দেখো, এখন এটাকে আমি সরিয়ে তোমার মনে করো আমি আরবিসি গ্রিডেই নিয়ে আসলাম। আরবিসি গ্রিডে নিয়ে আসার সুবিধা কি, আমি যখন মাঝামাঝি জায়গায় নিয়ে এসছি, আমি যেই পাওয়ারে দেই না কেন, আমি একটা না একটা আমি পাবো, ফোকাসে মিস হবে না। এই যে এখানে আমি মাঝখান দিয়ে দেখে নাও যে আরবিসি গ্রিডে নিয়ে আসছি। আমি আরবিসি গ্রিডে এখানে কাউন্ট করবো না, আমি 4টা কর্নারে করব, কিন্তু আরবিসি গ্রিডে নিয়ে আসলে পরে কি হবে, পরবর্তীকালে যেই অবজেক্টিভে নিয়ে আসি না কেন, তা সেটাতে ফোকাস হতে বাধ্য, যাবে কোথায়? দেখো ঠিক আছে, এইভাবে করবে লো পাওয়ার। এইবার মনে করো আমি লো পাওয়ারে নিয়ে যাচ্ছি, লো পাওয়ার এখানে ইয়েলো দিয়ে বোঝানো আছে, এই লো পাওয়ারে নিয়ে আসছি। এই যে লো পাওয়ারে যখন নিয়ে আসছি, এবং মাইক্রোস্কোপগুলো এরকমভাবে তৈরি করা থাকে যাতে সেখানেই পাওয়া যায়, পরিশ্রম যেন না হয়। এবার এটাকে নিয়ে এসে একটু সরানোটা করলে পরে চলেই এসছে, দেখো চলেই এসছে, দেখো বুঝেছো? দেখো
চলেই এসছে, এর মধ্যে কিছু কঠিন নয়, হয়েছে। এবার যদি হাই পাওয়ারে আনি তাহলে এখানেই আমি পাবো, এখানে হাই পাওয়ারটা হচ্ছে ব্লু কালারের দেওয়া আছে, কাজে হাই পাওয়ারটা আমি এখানে নিয়ে আসছি, নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে যখন দেখছি একটু অবস্কিউর মনে হচ্ছে, একটু সরানোটা করলে পরেই উপরে নিচে, হ্যাঁ এই যে চলে এসছে। এই যে আরবিসি গ্রিডে রাখছি, তাহলে পরে তুমি বুঝতে পারবে। এইবার তুমি এটা নাড়িয়ে দেখে নেবে যে কোনটা আর্টিফ্যাক্ট। এই দেখো, এই দেখো হাই পাওয়ারে দেখো চলে এসছে, হাই পাওয়ারে চলে এসছে, আর আইপিসটাকে নাড়াবে, নাড়িয়ে দেখবে যে এর মধ্যে, এর ভিতরে দেখবে কত রকমের একটা সুতোর মতন, হ্যাঁ সুতোর মতো আর্টিফ্যাক্ট নোংরা কতগুলো পড়ে রয়েছে, হ্যাঁ সেইগুলোকে যেন ডাব্লিউবিসি বলে মনে না হয়, কতগুলো রাউন্ডের স্ট্রাকচারও রয়েছে, সেগুলো সময় ডাব্লিউবিসির সঙ্গে কি হতে পারে, নাড়াও এটা। হ্যাঁ অনেক সময় এটা, অনেক সময় এই লেন্সগুলো একটু পরিষ্কার করে নিতে পারো, যদি তোমার কাছে টিস্যু পেপার দিয়ে এটা একটু পরিষ্কার করে নিলে পরে হয়তো সেগুলো কিছুটা চলে যেতে পারে, এইভাবে তোমার হলো। হ্যাঁ আর এটা তখন কাজ করার আগে তখন এগুলো তো আর তুমি এখন টিস্যু পেপার দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারো, যদি না হয় নাই করলে, কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে নেবে, ধুয়ে তারপরে তোমার ওইটা টিস্যু পেপার দিয়ে একদম ড্রাই করে সুন্দরভাবে তুমি রাখলে, করে তারপর তুমি চার্জ করো, তোমার হয়েছে এটা করা। হ্যাঁ এটা এটা পরিষ্কার করা আছে। হ্যাঁ তারপর কভার স্লিপ নিয়ে আসো, কভার স্লিপ, কভার স্লিপ এখানে এক ফোঁটা ফেলে দেবে, এক ফোঁটা দু ফোঁটা ফেলে দেবে, এটা আর আরবিসি কাউন্টের মধ্যে এটা বলতে ভুলে গেছি, কমন সেন্স থেকে তুমি ফেলে দেবে, কারণ এই এই যে পার্টে এখানে তো কোনো মিক্সিং হয়নি, কারণ কেন বুঝতে পারছো, এই যে তুমি চোখে দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখবে ক্লিন, আর এখানে যে আছে যদি এখানে মিক্সিং হতো তাহলে পরে এরকম হতো, কারণ ক্যাপিলারি বলে ভর্তি রয়েছে সেখানে তো যেতে পারছে না, সেটা সেটা তো মিশ্রণ অংশ নিচ্ছে না, নিচ্ছে হচ্ছে এইটা আর এরপর এর মাঝখানে মিশ্রণ হচ্ছে, কাজে কাজে এটা ফেলে না দিলে পরে তুমি তো কিছুই ডাব্লিউবিসি কারণ কিছুই পাবে না, সেখানে তো কোনো সেল নেই। হ্যাঁ এই জন্য এক ফোঁটা ফেলে দেবে, ফেলে দিয়ে তারপর তুমি করবে, এই হচ্ছে ব্যাপার। এই যে কভার স্লিপ, কভার স্লিপ যখন ধরবে, এই যে ধরবে, এইবার এটাকে তুমি কি করবে, যে তোমার মনে করো তুমি এই যে হাই পাওয়ারে না রেখে তুমি লো পাওয়ারে, হ্যাঁ হ্যাঁ লো পাওয়ারে যদি মুভ না করতে পারো তাহলে সেক্ষেত্রে আবার তুমি লো লো পাওয়ারে নিয়ে আসবে, এখানে গ্যাপটা বেড়ে গেল, বেড়ে গেল, এই যে এখানে এবার এবার তুমি একটা জায়গায় আপার লেফট যে কোনো একটা আপার রাইট এরকম একটা জায়গায় তুমি ফোকাস করে রাখবে, দেখো 16টা ঘর একসঙ্গে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। হাই পাওয়ারের সময় আমি চেঞ্জ করিনি, হাই পাওয়ারের সময় তুমি লেন্সটাকে ওই কন্ডেন্সারটাকে একটু উপর নিচে করে সুবিধা মতো জায়গায় রাখবে, এখানে দেখো লো পাওয়ারে দেখো, দেখেছো, তুমি মনে করো এখানে কাউন্টটা করবে, এখানে কাউন্টটা করবে, এই অবস্থায় রইলো, এটা এই অবস্থায় রইলো, এবার তুমি এটাকে সাবধানে বার করে নাও, এটা বার করে নাও এটাকে, খুব সাবধানে, যাতে না ভাঙে, বার করতে গিয়ে ভেঙেছে কয়েকজন, এখানে রাখো, এটা এরকম ভাবে রাখবে, হ্যাঁ যাতে এই যে এখানে পড়লো, এই দুপাশে যে ল্যাটারাল প্ল্যাটফর্ম তার উপরে পড়লো, পড়লে পরে হাইটটা পাওয়া গেল, এখানে একটা ন্যারো চিঙ্ক পাওয়া যাচ্ছে, এই যে স্লাইড এবং তার সঙ্গে এটা এটা পড়ছে, তুমি যদি ভাবো যে আমি এইভাবে করব তাহলে এইভাবে করলে পরে দুটোতে যদি পড়ে তাহলে ভালো, আর না হলে তুমি একটা সাইডেই করো, একটা একটা সাইডে করলে যদি এটা বড় হতো তাহলে পরে দু সাইডই করে নেওয়া যেত, যাই হোক তুমি একবারই আগে আগে এটা করো, এই যে এবার যে করবে এক ফোঁটা ফেলে দাও, টিস্যু পেপার নিয়ে আসো, টিস্যু পেপার নিয়ে আসো, হ্যাঁ টিস্যু পেপার নিয়ে আসো, হ্যাঁ টিস্যু পেপার নিয়ে আসো, হ্যাঁ এই যে এটা টিস্যু পেপার নাকি না, যে এটা হ্যাঁ এমনি কাগজ আছে,
যে তোমার এই যে টিস্যু পেপারে তোমার, হ্যাঁ হ্যাঁ অতটাও দরকার নেই, এটা কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তুমি একটু একটু ই করে নাও, একটু নাড়ি নাও। ফাইনাল যেটা নাড়িয়ে নেবে। তোমাদের দেবে না এবার, অ্যাপ্রন দেবে না এবার? হ্যাঁ ফেব্রুয়ারি। আর রোল নাম্বার এখনো 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 দেয়নি। হ্যাঁ রোল নাম্বার ছাড়া মানুষের এখানে কোনো পরিচয় নেই, বুঝতে পেরেছি? বাসে লেখা থাকে না আপনার ব্যবহারই আপনার পরিচয়। হ্যাঁ ঠিক সেই রকমের রোল নাম্বারই আপনার পরিচয়। কে কোন জায়গা থেকে এসছে, কার কি মনে আছে, কিছুই জানা যায় না। এর জন্য অ্যাপ্রন না পড়া থাকলে, রোল নাম্বার না থাকলে সেখানে একটা ডেঞ্জার সৃষ্টি হয়। জানি না কার মনে কি আছে। হয়ে গেছে, এক ফোঁটা এখান থেকে ফেলে দাও। পড়ে গেছে, অলরেডি পড়ে গেছে, অলরেডি পড়ে গেছে, কোনো অসুবিধা নেই। এইবার এইবার তুমি এটাকে এই জায়গাটার মধ্যে রাখো, এটা মুখে দাও, মুখে দাও, এবং এটাকে তোমার জাস্ট সামান্য একটু ফুটা, বাস। এই যে মোটামুটি হয়েছে, এই যে মোটে গেছে একটুখানি, ওতে কিছু এটা যাওয়া উচিত নয়, কিন্তু তুমি এটা কিরকম দেখতে লাগে সেটা বোঝার জন্য তোমাকে এটা করতে হবে। উপরে যদি পরে মুছে নেবে, হ্যাঁ সাইডে যাবে না, এবং সেটা রাখো হরিজন্টালি রেখে দাও, পরে আবার করবে। আগে ডাব্লিউবিসি গুলো দেখে নাও কিরকম লাগে, কিরকম আগে সেটা বুঝে নিয়ে তারপর তুমি করবে, একাধিকবার করতে পারবে। তাহলে তোমাকে এটা উল্টো করে দিতে হবে। ও পাশে এটা এইভাবে করেছিলাম তো, কাজে এখানে তোমার চলে আসবে। এই যে তুমি দিয়েছো, এবার জল দেওয়ার জন্য একটুখানি হয়েছে, সেটাকে একটু ম্যানেজ করে নিলেই তোমার হয়ে যাবে। এই এই যে এবার তোমার দেখো যে যেগুলো, এবং এটাকে নাড়ি দেখে নেবে, যেগুলো এটার সঙ্গে নড়ছে সেগুলো কিছু নয়, আর যেগুলো রয়েছে তুমি দেখবে ছোট 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 ছোট, যেমন আমি দেখালাম ওরকম। দেখো এখানে দেখো 16টা ঘর, প্রত্যেকটাতে ছোট ছোট করে ওই ডটগুলো যেমন দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। আর এই প্রথমে এটা ঘুরিয়ে দেখে নেবে, যেটা দেখছো, যাতে যেগুলো আর্টিফ্যাক্ট সেগুলো গণ্য করবে না। আর দেখবে ফোটা একটা দুটোতে, হ্যাঁ কম পরিমাণে 2-3টে করে রয়েছে, কোনটাতে হয়তো নেই, এরকম। এইগুলো হচ্ছে ডাব্লিউবিসি। আজকে তোমাদের ব্লাড কি ভেনাস ব্লাড থেকে দিয়েছো তো আজকে? না, সে পুরনো ব্লাডই দিয়েছে, না সে অত ডাইলিউট হবে না হয়তো, সেই 2-3টে এরকম বুঝতে পারবে। এবং সবাই দেখে নাও, এবং তারপরে আমি হাই পাওয়ারে একটাকে ফোকাস করে দেবো, তাহলে বুঝতে পারবে যে কোনটা ডাব্লিউবিসি আর কোনটা আর্টিফ্যাক্ট। কোথায় গেল আমাদের 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 অফিসিয়াল, কোথায় গেল অফিসিয়াল? মানে আমাদের ম্যাডাম আজিজা ম্যাডাম, যে কোথায় গেল? হ্যাঁ সেগুলো, হ্যাঁ দেখবে যেগুলো ওই ছোট ছোট ওই কালারটা নিয়েছে, ওটা জেনিশিয়ান ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে বেগুনি রং, জেনিশিয়ান ভায়োলেট। হ্যাঁ ওটা নিয়েছে, বুঝলে? এইবার একটাকে আমি ফোকাস করে দেবো হাই পাওয়ারে, তাহলে তুমি বুঝতে পারবে যে হাই পাওয়ারে কিরকম দেখতে হয়। হ্যাঁ যা আছে সব জায়গায় 4-5টা মতন আছে, সবগুলো ঘরের মধ্যে 4-5টা আছে, আছে তো? এইবার তোমার মোটামুটি তুমি এটা বুঝতে পারলে। এবার কি দেখবে, এটা দেখো, দেখবে 16টা ঘর আছে, ঘরের মধ্যে ছোট ছোট ছবিতে যেমন দেখালাম, ওই ছোট ছোট যেগুলো রয়েছে ভায়োলেট কালারের, এগুলো ডার্ক কালারের, সেগুলো হচ্ছে তোমার ডাব্লিউবিসির নিউক্লিয়াস। ওটা দিয়ে চিনতে হবে। পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করছি ডাব্লিউবিসি এখানে বুঝছো কি করে, উত্তর দিতে পারে না, ওই নিউক্লিয়াস দিয়ে চিনছে। হ্যাঁ নিউক্লিয়াসের স্টেইন নিয়েছে, কারণ মেমব্রেন রাপচারও হয়ে যেতে পারে, ওতে আমাদের কোনো ব্যাপার নেই। এটা দিয়ে বুঝতে পারছো? এবার একটা যদি হাই পাওয়ারে ফোকাস করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা সেল। এবার হচ্ছে আছে, হ্যাঁ, এবং এখন নাড়িয়ে দেখে নেবে যে কোনটা আর্টিফ্যাক্ট কিনা। হ্যাঁ যেগুলো
তোমার আছে সেগুলো তুমি বুঝতে পারবে। দেখি একটা হাই পাওয়ারে ফোকাস করতে গেলে টাচ করে যায় কিনা। হ্যাঁ 45 এই যে দেখো সেন্টারে যেটা যে ফোকাস করা আছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে বুঝতে পারবে যে এটা একটা ডাব্লিউবিসি। দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। হ্যাঁ দেখো সেন্টারে দেখবে যে সেলটা রয়েছে, দেখবে কিছুটা বোঝা যাচ্ছে। চারপাশে একটা হ্যালো রয়েছে সাইটোপ্লাজমে, একটা মেমব্রেনও রয়েছে, এবং এটা একটা ডাব্লিউবিসির সম্ভাবনা প্রবল, এটা ডাব্লিউবিসি। কিন্তু তুমি এটা নারী বা অন্য জায়গায় দেখবে যেগুলো এরকম পাবে না, একটা ইরেগুলার বা সেগুলো ই করবে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ মেমব্রেনটা লাইসেন্স হয়ে গেলেও কিছু বোঝা যাচ্ছে এটা ডাব্লিউবিসির নিউক্লিয়াস। কিন্তু অন্যান্য যেগুলো আশেপাশে রয়েছে এর মধ্যে অনেকগুলোই তোমার আর্টিফ্যাক্ট। না মাঝখানে যেটা সেন্টারে রয়েছে, যেটা ওই যে ব্লু কালারের নিচে, ব্লু মানে হচ্ছে ভায়োলেট কালার নিচে, এবং সেটা হচ্ছে নিউক্লিয়াস, সেটা হচ্ছে ডাব্লিউবিসি। অন্যগুলো রাপচার হয়ে গেছে, কারণ এটাতে হাইপোটনিক ফ্লুইড, কাজে এটা রাপচার হয়ে যেতে পারে। কখনো পুরোটা রাপচার হয় না, আর কখনো রাপচার হতে পারে। এইভাবে তোমার এটা দেখে নিতে হবে। অন্য একটা দেখি জায়গায় যদি পাওয়া যায়। এখানে দেখো সেন্টারে যে সেলটা রয়েছে, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। হ্যাঁ সেন্টারে যে সেলটা রয়েছে কাছাকাছি, দেখবে এটা একটা ডাব্লিউবিসির প্যাটার্ন নিয়েছে, নিউক্লিয়াস লোবের মতো মনে হচ্ছে। আর এটা আর্টিফ্যাক্ট কিনে বোঝার জন্য এটা ঘুরিয়ে নাও, এই যে এটা ঘোরাও, ঘোরালে পরে দেখবে যেটা এর সঙ্গে ঘুরছে না সেগুলো নিশ্চয়ই সাইডের উপর রয়েছে। এটা প্রথমে আগে বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার পর তারপরে দেখবে এই ফুটকিগুলো দেখে তুমি বুঝতে পারবে, দুটো তিনটে করে থাকবে। আর এর জন্য এটা ডাইলুটেড ব্লাড যদি করে থাকে তাহলে তো আরো কমে যাবে সেটা। এটা কি আপনার নর্মাল ব্লাডে করেছেন না ডাইলুটেড ব্লাডই করেছেন? নর্মালি করেছি। কারো থেকে ব্লাড নিয়েছিলেন আজকে? ব্লাড ছিল। সাধারণত স্টোরড ব্লাডে এটা করতে নিষেধ আছে, কারণ হচ্ছে কি অনেক রাপচার করে যায়। ফ্রেশ ব্লাড প্রয়োজনে নিয়ে নেবেন। হ্যাঁ এখান থেকে সামান্য ভেনাস প্রিক করে নিতে বলে এরা ইয়ং ব্লাড কিছুই হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ কিছুই হবে না, ভয় পেলে তো হবে না। তাগড়ে চেহারা, এদেরকে দেখে আমি ভয় পাই। হ্যাঁ যতক্ষণ অব্দি না অ্যাপ্রন পড়ছে, ততক্ষণ অব্দি রোল নাম্বার পাচ্ছে, ততক্ষণ অব্দি এটা ডেঞ্জারাস মনে হয়, দে ক্যান ডু এনি হার্ম।